ইটালি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার তিনি তার ১৩ দফা একটা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। তো আজকের এই আলোচনায় আমরা একটু ভেঙে দেখব যে এই পরিকল্পনাগুলো আসলে কি, আর তিনি ঠিক কিভাবে ইউনিয়নের ভবিষ্যৎ বদলে দেওয়ার কথা ভাবছেন। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তো যে কোনো কিছু শুরু করার আগে জাহাঙ্গীর আলম সরকারের মূল লক্ষ্যটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, তিনি শুধু ইউনিয়নটা চালাতে চান না, বরং এটাকে একটা আধুনিক, উন্নত আর সবথেকে বড় কথা সত্যিকারের জনবান্ধব একটা জায়গায় নিয়ে যেতে চান। আর এই একটা বাক্যই কিন্তু তার পুরো পরিকল্পনার শুটা ঠিক করে দেয়। তার যে ১৩টা প্রতিশ্রুতি আছে সেগুলোর গভীরে যাওয়ার জন্য আমরা সেগুলোকে এই ৪টা মূল স্তম্ভে সাজিয়ে নিয়েছি। আমরা দেখব কিভাবে একটা স্বচ্ছ প্রশাসন থেকে শুরু করে একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ার মতো বড় বড় লক্ষ্যগুলো একটার পর একটা ধাপে তৈরি হয়েছে। তো চলুন এবার তার পরিকল্পনার একেবারে ভেতরে যাওয়া যাক। জাহাঙ্গীর আলম সরকারের পুরো ভিশনের ভিত্তি হল এই ১৩ দফা অঙ্গীকার। এখন প্রশ্ন হল, এর শেষ লক্ষ্যটা কি? লক্ষ্যটা হল ইটালি ইউনিয়নকে ক্ষুধা, দারিদ্র্য এবং চাঁদাবাজি মুক্ত একটা মডেল হিসেবে গড়ে তোলা। তার এই পুরো ভিশনের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা হল স্বচ্ছ প্রশাসন। কারণটা কিন্তু খুবই সোজা। যে কোনো উন্নয়নের আগে দরকার ইউনিয়ন পরিষদে মানুষের আস্থা, আর সেই পরিষদ যে কাজ করবে তার একটা জবাবদিহিতার মজবুত ভিত্তি। আর এই স্তম্ভের মূলনীতিটা হল একটা বেশ শক্তিশালী ঘোষণা: দুর্নীতি, অনিয়ম বা যে কোনো হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স। সোজা কথায় কোনো ধরনের অন্যায়কেই এক বিন্দুও ছাড় না দেওয়ার অঙ্গীকার। এখন দেখুন, এই বিষয়টার সবচেয়ে মজার দিক হল এখানে কিন্তু শুধু বড় বড় কথা বলা হয়নি, বরং কিছু নির্দিষ্ট পদক্ষেপের কথাও বলা হয়েছে। যেমন সিটিজেন চার্টার বাস্তবায়ন করা, মানে কোনো সেবা কত দিনের মধ্যে পাওয়া যাবে সেটার একটা প্রকাশ্য ঘোষণা থাকবে। জন্ম সনদ বা নাগরিক সনদের জন্য সরকারি ফির বাইরে একটা টাকাও বেশি লাগবে না। আর বয়স্ক বা বিধবা ভাতার মতো সরকারি যে সাহায্যগুলো আছে সেগুলো তালিকা তৈরিতে ১০০% স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। আচ্ছা, একটা স্বচ্ছ প্রশাসন তো হল। এরপর পরিকল্পনার দ্বিতীয় স্তম্ভটা সরাসরি সাধারণ মানুষের দিকে ফোকাস করছে, আর সেটা হলো জনগণের ক্ষমতায়ন। মানে ইউনিয়নের নাগরিকদের জীবনমান ভালো করার জন্য সরাসরি বিনিয়োগ করার কথা বলা হচ্ছে এখানে। এই স্তম্ভটাতে মূলত মানব উন্নয়নের ৪টা গুরুত্বপূর্ণ দিকে নজর দেওয়া হয়েছে: শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারী ও শিশু, আর যুব ও ক্রীড়া। দেখুন, প্রতিটি ক্ষেত্রই কিন্তু একটার সাথে আরেকটা জড়িত, যা সব মিলিয়ে সামাজিক কল্যাণের একটা বেশ শক্তিশালী চিত্র তুলে ধরে। এখানে যেটা বেশ ইন্টারেস্টিং সেটা হলো প্রত্যেকটা গোষ্ঠীর জন্য কিন্তু সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রাখা হয়েছে। যেমন শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে উপবৃত্তি, নারীদের স্বাবলম্বী করার জন্য ট্রেনিং আর ছোট ঋণের ব্যবস্থা, আর বেকার তরুণদের জন্য কম্পিউটার বা ফ্রিল্যান্সিংয়ের মতো আধুনিক প্রশিক্ষণেরও কথা বলা হয়েছে। মানুষকে ক্ষমতায়ন তো করা হলো, কিন্তু এর পাশাপাশি একটা ইউনিয়নের শক্ত অর্থনৈতিক ভিত্তিও তো দরকার, তাই না? আর ঠিক এখানে আসছে তৃতীয় স্তম্ভ, সমৃদ্ধি নির্মাণ। চলুন দেখি ইউনিয়নের অর্থনীতি আর অবকাঠামো উন্নয়নের জন্য ঠিক কি পরিকল্পনা এখানে রাখা হয়েছে। এখানে কিন্তু বেশ পরিষ্কার একটা ত্রিমুখী কৌশল দেখা যাচ্ছে। একদিকে কৃষি খাতে সাহায্য করে কৃষকদেরকে শক্তিশালী করা, অন্যদিকে বাজারের উন্নয়ন আর ছোট ঋণের মাধ্যমে স্থানীয় ব্যবসাকে আরও চাঙা করা। আর এই দুটোর পাশাপাশি সব গ্রামীণ রাস্তাঘাট মেরামত করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানো। আর এই প্রতিশ্রুতিটা কিন্তু শুধু অর্থনীতির কথা বলছে না, এটা পরিবেশের কথাও ভাবছে। ৫ বছরের মধ্যে ১,০০,০০০ নতুন গাছ লাগানো হবে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা একটা সবুজ আর স্বাস্থ্যকর ইউনিয়নের দিকে অনেক বড় একটা পদক্ষেপ। এখানে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কথা বলা হয়েছে, যেটা সরাসরি প্রবাসী কমিউনিটিকে স্পর্শ করবে। তাদের পরিবারগুলোকে আইনি বা অন্যান্য সহায়তা দেওয়ার জন্য একটা আলাদা প্রবাসী কল্যাণ ডেস্ক খোলার পরিকল্পনা করা হয়েছে। এটা কিন্তু বিদেশে কর্মরত ইউনিয়নবাসীর জন্য শুধু একটা সুবিধা না, এটা একটা বিরাট মানসিক আশ্বাসও। আমরা এখন চলে এসেছি একদম চূড়ান্ত স্তম্ভে, যেটা একটা ঐক্যবদ্ধ আর আধুনিক সমাজ গড়ার কথা বলছে। এখানে দুটো জিনিসকে একসাথে নিয়ে ভবিষ্যতের দিকে তাকানো হয়েছে, একদিকে সামাজিক সম্প্রীতি আর অন্যদিকে প্রযুক্তি। এই অংশটা মূলত একটা ঐক্যবদ্ধ সমাজের ছবি তুলে ধরে। এখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি আর ভ্রাতৃত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। মসজিদ, মন্দির, প্যাগোডা মানে সব উপাসনালয়ে সমানভাবে সহযোগিতা করা, আর পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। আর সব শেষে আধুনিকায়নের দিকে একটা বড়সড় পদক্ষেপের কথা বলা হয়েছে। এর মানে কি? মানে হলো ইউনিয়নের সব সেবা চলে আসবে অনলাইনে, চালু হবে ই-গভর্নেন্স।
সোজা কথায় প্রযুক্তির মাধ্যমে ইউনিয়নের কাজগুলো আরও অনেক সহজ আর দ্রুত হবে, আর তরুণদের নিয়ে একটা ইটালি টিম গড়া হবে যারা নিশ্চিত করবে যে প্রযুক্তি শুধু সুবিধেই আনবে না, বরং ইউনিয়নের উন্নয়নের মূল চালিকা শক্তিতে পরিণত হবে। তো এই সব প্রতিশ্রুতির পর জাহাঙ্গীর আলম সরকার ভোটারদের কাছে একটা চূড়ান্ত এবং বেশ ব্যক্তিগত বার্তা রেখেছেন। চলুন শোনা যাক সেটা কি। এটা কিন্তু খুবই শক্তিশালী একটা বার্তা। তিনি অঙ্গীকার করছেন যে নির্বাচিত হলে যে কোনো দল বা মতবাদের ওপরে উঠে ইটালিয়ান ইউনিয়নের মাটি আর মানুষের স্বার্থকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। তো জাহাঙ্গীর আলম সরকারের এই যে ১৩ দফা ইশতেহার, এটা কি ইটালি ইউনিয়নের জন্য সত্যি একটা নতুন অধ্যায় সূচনা করতে পারবে? এই পুরো রূপকল্পটা আসলে কতটা বাস্তবায়নযোগ্য, সেই সিদ্ধান্তটা শেষ পর্যন্ত ইউনিয়নের মানুষেরই হাতে।